আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম। আমি নাইলা আক্তার, সহযোগী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমি দ্বিতীয় বর্ষের কোর্স কালচারাল জিওগ্রাফি থেকে ক্লাস নেব। আজকের আমার শিক্ষণের বিষয় হচ্ছে ইভলিউশন অফ ম্যানকাইন্ড বা মানবজাতির ক্রমবিকাশ। তো প্রথমে আমি ছাত্রবন্ধুদের সাথে আগে একটু কথা বলে নেই। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত অনলাইন ক্লাসগুলির সাথে যুক্ত আছো। একটা দীর্ঘ সময় তোমাদের সাথে আমাদের যোগাযোগ নেই এবং অনেক দিন ধরে তোমরা সরাসরি ক্লাসের সাথে যুক্ত হতে পারছো না। এর ফলে হয়তো তোমাদের পড়াশোনার অনেকটা ক্ষতি হয়ে গেছে। তো এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য আমাদের এই প্রয়াস। তা আশা করি তোমরা নিয়মিতভাবে আমাদের এই ক্লাসগুলি ফলো করে যাবে। তো আমি এখন আমার মূল বক্তব্যে চলে যাই। তো আমার যে আজকের বিষয় মানব জাতির ক্রমবিকাশ। আমি কালচারাল জিওগ্রাফির উপরে আমি আরেকটা ক্লাস নিয়েছিলাম, সংস্কৃতির রূপান্তর। সংস্কৃতি আস্তে আস্তে পরিবর্তিত হয়। প্রাচীন কাল থেকে সংস্কৃতি পরিবর্তিত হয়ে বর্তমানে আমরা যেই অবস্থায় আছি সেটা হচ্ছে বর্তমানের সংস্কৃতি, এবং বর্তমানেও কিন্তু সংস্কৃতি মানুষের পরিবর্তন হচ্ছে। তো এই সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে মানব জাতির ক্রমবিকাশ। কেন এতটা গুরুত্বপূর্ণ সংস্কৃতির ক্ষেত্রে? আমরা বর্তমানের যে চেহারার মানুষ দেখি, একটা সময় আমরা মনে করা হয় যে মানুষ এমন ছিল না। মানুষ তার পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য তার নিজের মধ্যেও অনেকটা পরিবর্তন সাধন করে নিয়েছে। একটা বিষয় কি, মানবজাতির ক্রমবিকাশ যখনই আমরা পড়তে যাব, এটা আমি প্রথমে একটু এই বিষয়টার উপরে আলোকপাত করতে চাই। কারণ কি, আমি যখনই এই ক্রমবিকাশ নিয়ে পড়তে যাই বা যেখানেই দেখি, এখানে একটা কন্ট্রাডিক্টরি একটা বিষয় চলে আসে। একটা হলো সায়েন্স ভিত্তিক, আরেকটা হচ্ছে আত্মিক ভিত্তিক, ধর্মীয় ভিত্তিক। যে কোনো ধর্মের ক্ষেত্রে আমরা ধর্মীয় যেটা দেখি, যে সেখানে মানবের যে বিবর্তনের যে ধারাটা আমরা দেখি, সেটার সাথে কিন্তু আমরা এই যে কালচারাল জিওগ্রাফির যে বিবর্তন, সেটার কিছুটা আমরা অমিল পাই বা অনেকটাই অমিল পাই। তা এখন এই যে বিবর্তন, এটা আসলে আমরা বিশ্বাসযোগ্য, কিন্তু আবার পুরোপুরি বিশ্বাসযোগ্য না। এটা কেন পরবর্তীতে আসে, কিন্তু ধর্মীয়ভাবে আমরা যেটা আমরা দেখি, বা পুরাতন ধর্মগ্রন্থ বা কোরআন এবং যে ধারাবাহিকতায় মানুষের যে আমরা যেটা শুনে এসেছে আদম আলাইহিসসালাম থেকে আমাদের এই যে মানবজাতির যে সেটা আমরা এটার সাথে মিলাতে পারবো না। এখানে একটা কালচারাল জিওগ্রাফির এই ক্রমবিকাশের মাঝখানে একটা গুরুত্বপূর্ণ শব্দ দেখা যায়, মিসিং লিঙ্ক। কোনো একটা জায়গায় আমাদের লিঙ্ক মানে কি, যোগাযোগ ছিন্ন হয়েছে। এই যোগাযোগ ছিন্নটাকে হয়তো আমরা ধর্মীয়ভাবে যেটা পাই, সেটাই হয়তো সেটার বিষয়টা চলে আসে। তো আমরা আসলে ওই দিকটায় যাব না, যেহেতু আমরা সায়েন্টিফিকভাবে যেটা পেয়েছি সেটাকেই ধরবো, কারণ এটারও বিশ্বাসযোগ্যতা প্রচুর আছে, তবে এটা অন্যভাবে। তা আমরা আসি যে পৃথিবীতে আমরা মনে করা হয় যে মানব সদৃশ্য বলতে কি, আমরা মানুষ 2 হাত 2 পা মাথা, এই যে আমাদের যে শরীরের স্ট্রাকচারটা, এই সদৃশ্য যে প্রাণীগুলি আছে তাদেরকে বলা হয় এপ। ঠিক আছে, অনেক আগেকাল থেকে, অনেক আগে থেকে ছোট ছোট সাইজ, কোটি কোটি বছর আগে, মায়োসিন যুগে 5 কোটি বছর আগেও এই ধরনের ছিল। কিন্তু দেখা গেছে কি, আসলে ওই সময়কার তো কোনো ইতিহাস পাওয়া যায় না। যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কার্বন টেস্ট করে
বয়স নির্ধারণ করা হতো, পরবর্তীতে এটা পারমাণবিক বয়স, মানে একটা পরমাণু, একটা দেহের পরমাণুর পরিবর্তন কতটা সময় ধরে হয় সেটার উপর ভিত্তি করে কিন্তু এই যে সময়কালগুলা নির্ধারণ করা হয়েছে। তো এই যে মানব সদৃশ প্রাণীর যে বিষয়টা, সেটাকে মনে করা হয় যে 5 কোটি বছর আগে থেকে পৃথিবীতে এ ধরনের কিছু প্রাণীর অস্তিত্ব ছিল। পরবর্তীতে আস্তে আস্তে পরিবেশের সাথে কোটি কোটি বছর ধরে পরিবেশের সাথে খাপ খাওয়াতে খাওয়াতে, পরিবেশের প্রতিকূলতার সাথে যুদ্ধ করতে করতে এই প্রাণীগুলোর চেহারাটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। তো এখানে দুটো শব্দ ব্যবহার করা হয়, একটা হলো এপ আর একটা হলো হোমিনিড। এপ আর হোমিনিডের মধ্যে সাদৃশ্যটা হচ্ছে দুইটাই হচ্ছে 4 হাত পাওয়ালা মানব সদৃশ যে প্রাণী, কিন্তু হোমিনিডটা একেবারেই যেটা শেষ পর্যন্ত মানুষে এসে পরিণত হয়েছে সেটাকে হোমিনিড বলা হচ্ছে, আর বাকি যেগুলো রয়েছে সেগুলো আসলে এপ। যেমন ধরো বানরের কিন্তু লেজ আছে, এবং আগেও ছিল, এখনও আছে, এটা কিন্তু যায় নাই, কিন্তু এক শ্রেণীর আছে যাদের লেজ নাই। শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটান, বেবুন, এই এগুলার নাই, এবং শেষ আর তো এদেরকে বলা হচ্ছে যে মানুষের সাথে এদের সাদৃশ্যটা বেশি, এরা হোমিনিড। আর এই যে এই চেহারার যারা, তারা সব একত্রিতভাবেই এরা সবই এপ। বানর বলো, গরিলা বলো বা যারা, সবাই এপ। কিন্তু হোমিনিড হলো মূলত যারা শেষ পর্যন্ত মানুষের সাথে যাদের সাদৃশ্যটা বেশি, লেজবিহীন, আমাদের সাথে এইখানটায় তাদের মিলটা বেশি। তা আমরা ক্রমবিকাশের ধারায় চলে যাই, যে যখন থেকে এই মানে মোটামুটিভাবে মানুষের সাথে সাদৃশ্যপূর্ণ প্রাণীর অস্তিত্ব পৃথিবীতে দেখা গেছে, সেখান থেকে আমরা ক্রমবিকাশটাকে ধরে নিতে পারি। তা প্রথমত আমরা এখানে যে আমি তোমাদের শিক্ষণের সুবিধার্থে আমি সবসময় ক্লাসে এভাবেই আলোচনা করতে চাই যে আমরা যে গোষ্ঠীটা বা যে মানব শ্রেণীটাকে করব, সেটাকে আমরা একটা কলামে নিলাম। এরা পৃথিবীতে কোন সময়কালে পৃথিবীতে বিচরণ করেছে সেটার একটা কলাম করলাম, কোথায় এদেরকে পাওয়া গিয়েছে সেটার একটা কলাম করলাম, তাদের দৈহিক যে বৈশিষ্ট্য সেটা একটা কলাম, এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য, সাংস্কৃতিক বলতে যে তারা কিভাবে চলতো, সামাজিক বাসা, এরকম যদি কলাম করে নিয়ে তোমরা এটা ফিল আপ করে নাও, দেখবা যে তোমাদের জিনিসটা বুঝতে এবং মনে রাখতে অনেক বেশি সহজ হবে। তা আমি দেখো প্রথমে আমরা যেটাকে চিন্তা করি যে ড্রায়োপিথেকাস, এরা পৃথিবীতে প্রায় 2.5 কোটি বছর আগে বিচরণ করত, মানে এই মানব সদৃশ একটা প্রাণী হিসাবে। হ্যাঁ, এদের উৎপত্তি সম্পর্কে তেমন কিছুই জানা যায় না, কোথায় পাওয়া গেছে কি সেইভাবে জানা যায় নাই। দৈহিক বৈশিষ্ট্য কিছু তেমন পাওয়া যায় না, কারণ চোয়ালের 2-1টা হাড় পাওয়া গিয়েছিল, আর সাংস্কৃতিক বৈশিষ্ট্য তো বোঝাই নাই। তা এখন একটা জিনিস, যে এদের এত কিছু পাওয়া যায় নাই, তাহলে আমরা এটাকে 2.5 কোটি বছর আগে এটার একটু সুবিধা মতো করে নিই। একটা কি ওই যে তাদের যে মানে খুলির গঠন, মাথার গঠনটাকে একটু চিন্তা করা হয়, যে মানুষের যে গঠনটা, আমি এখানে একটু ছবি, আমি জানি না কতটা তোমাদের বোঝাতে পারবো। তাদের আবার চলে গেল, অনেকটা এই ধরনের মাথার গঠনটা ছিল, যে দেখো দাঁত এবং এই যে মাথার গঠন, তো তাতে কি তাদের থুতনিটা এই জায়গাটা কম ছিল, ঠিক আছে। আর তারপরে তোমরা দেখো যে চোখের পরেই কপালটা নেমে গেছে, ঠিক আছে। তো এই হলো এদের দৈহিক বৈশিষ্ট্য বিশেষ কিছু জানা যায় না, তবে মনে করা হয় যে তাদের যে খুলির যে ক্যাপাসিটি 40 সিসির মতো ছিল। এই যে খুলির ক্যাপাসিটির বিষয়টা আসে, মানুষের বুদ্ধিমত্তা কিন্তু তার খুলিতে, মানে ব্রেনের ধারণ ক্ষমতার উপর অনেকটাই নির্ভর করে। যার ব্রেনের ধারণ ক্ষমতা যত বেশি, তার কিন্তু বুদ্ধি তত বেশি হয়। আস্তে আস্তে আমরা এই ক্রমবিকাশেই দেখব যে আস্তে আস্তে মানুষের কিন্তু এই খুলির ধারণ ক্ষমতাটা বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে।
এরপরে হলো রামাপিথেকাস। ড্রায়োপিথেকাসের থেকে রামাপিথেকাস। এই রামাপিথেকাসটা ছিল 1,40,00,000 বছর থেকে 70 লক্ষ বছর পর্যন্ত এই পৃথিবীতে এদের বিচরণ ছিল বলে মনে করা হয়। আর এটা রামাপিথেকাস এর জন্য যে যে নামটা এর জন্য দেওয়া হয়েছে যে এটা ভারতের শিবালিক পর্বত, যে পর্বতমালার ওখানে এটার হাড়টা প্রথম একটা হাড়ের অংশ পাওয়া গিয়েছিল এই আর ওখানে বলা হয় যে হিন্দু পুরাণের যে রামের জন্মস্থল, ওই জায়গাটায় রামের উৎপত্তি, এই কারণে এটার নামকরণটা রামাপিথেকাস, রামের সাথে মিলিয়ে রামাপিথেকাস। হ্যাঁ, তো এই যে রামাপিথেকাস এটাও পাওয়া গিয়েছে হাড়গোড় মানে হাড়ের যে অংশটা সেটা 1934 সালে পাওয়া গিয়েছিল। ঠিক আছে, কিন্তু এদের বিচরণ কিন্তু শুধু ভারতই ছিল না, ভারত থেকে আরেকটু আস্তে আস্তে পশ্চিমে আরব হয়ে আফ্রিকা পর্যন্ত এদের বিচরণ ছিল। অবশ্য সময়কালটাও তো কম না, তোমার সময়কালটা দেখো 1,40,00,000 থেকে 70 লক্ষ বছর। তো এখন থেকে চিন্তা করো যে 70 লক্ষ থেকে 1,40,00,000 তো 70 লক্ষ বছর, 70 লক্ষ বছর যাবৎ তারা পৃথিবীতে বিচরণ করছে। এবং তাদের চেহারা কেমন ছিল? তাদের মাথার গঠন, ধারণ ক্ষমতা ছিল মাত্র 40 সিসি। তার মানে খুবই নিম্ন বুদ্ধিসম্পন্ন একটা সাধারণ একটা প্রাণী ছিল, যার ওজন ছিল 50 পাউন্ড, বা 50 পাউন্ডকে যদি আমরা কেজিতে আনি 22-23 কেজির মতো, 23 কেজির মতো তাদের ওয়েট ছিল। ঠিক আছে, আর যেখানে এখন স্বাভাবিক মানুষ হলো আমরা গড় পড়তা যেটা বলে 50-60 কেজির মতো হয়, তো সেই 50 পাউন্ড। এবং এরা ছিল বৃক্ষচারী। এই যে বললাম আরব, 70 লক্ষ বছর আগে আরব এই এলাকাটা কিন্তু তোমার বৃক্ষ অরণ্য আচ্ছাদিত ছিল, এখনকার মতো এত মরু এলাকা ছিল না। তো আসলে আমরা কালচারাল জিওগ্রাফি পড়ি আর যাই পড়ি, আমাদের কিন্তু মূল জিনিসটা চলে আসে, ভূগোলের মূল বক্তব্যগুলো দেখো চলে আসে। এই যে আমরা জানি যে এই এলাকাটা মরুভূমি, সাহারা মরুভূমি একদম, যে আরব তোমার ভারতের থেকে যদি আমরা মানচিত্রটা আস্তে আস্তে পশ্চিম দিকে আগাই, আরব, তারপরে আফ্রিকা, পুরো এই অঞ্চলটা মরুভূমি, অথচ এটা পুরোটা অরণ্য আচ্ছাদিত ছিল। এবং এটা আস্তে 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 একটা সময় এই যে লক্ষ লক্ষ বছর ধরে ধরে আবার এটার চেহারা পরিবর্তিত হয়ে বর্তমান অবস্থায় এসেছে। এবং দেখো যে এদের যে ড্রায়োপিথেকাসের পরে এদের ইয়েটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, একটু খেয়াল করে দেখো এদের স্কালের গঠন। আমি আঁকতে পারতাম, বোর্ডে আঁকতে অনেক সময় লাগতো আর বারে বারে একটা একটা করে আঁকাও সমস্যা। আমি এর সুবিধার্থে আমি এভাবে এটা ছবিটা নিয়ে আসছি। দেখো আগের যেমন মাথার অংশটা একটু পিছনে ছিল আর মুখের অংশটা একটু বাড়ানো ছিল ড্রায়োপিথেকাসে, এদের সময় কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। মুখটা বর্তমান যুগের খুলির সাথে যদি আমরা তুলনা করি কিছুটা আমরা মিল পাই। তা নেক্সট আসি আমরা, এবং এদের কিন্তু আসলে বেশি কিছু পাওয়া যায় নাই। এই যে দাঁতের কিছু, এই চোয়ালের কিছু হাড়গোড় পাওয়া গেছে এবং কিছু দাঁত পাওয়া গিয়েছিল, সেটার উপর ভিত্তি করে কিন্তু তাদের এই যে সমস্ত কিছু ইয়ে করা হয়েছে যে তারা এমন, তাদের গঠন কেমন ছিল বা সব কিছু। আসলে কি আমাদের বর্তমান যুগে যদি আমার যে আমার হাইটের যদি আমি আমার হাতের যে কোনো একটা আঙ্গুল বিজ্ঞানীরা ইয়ে করে পায়, সেই আঙ্গুল দিয়ে কিন্তু আমার প্রকৃত হাইট এবং আমার ব্রেনের ধারণ ক্ষমতা সব কিছু কিন্তু তারা বের করে ফেলতে পারবে। কারণ একটা শরীরের কতটুক হাইট হলে তার হাড়ের উচ্চতা কতটুকু হতে পারে সেটা কিন্তু খুব সহজে বের করে ফেলা যায়। মানে তো সেই হিসাবেই কিন্তু এদের এই সব কিছু বের করা হয়েছে। নেক্সট আসি অস্ট্রালোপিথেকাস। এইখানে আমি একটু ইয়ে করি একসাথে, এই দুটো কিন্তু একসাথে হবে। অস্ট্রালো আফ্রিকানাস, অস্ট্রালো রোবুস্টাস, এটা হচ্ছে অস্ট্রালোপিথেকাস গোষ্ঠীর দুইটা ভাগ। অস্ট্রালোপিথেকাস গোষ্ঠীর দুইটা ভাগ, এটা তাদের সময়কাল এক, তারপরে অবস্থান প্রায় এক, শুধুমাত্র তাদের দৈহিক গঠনের উপর ভিত্তি করে তাদেরকে কিন্তু আলাদা করা হয়েছে। এবং অস্ট্রালোপিথেকাসরা আসলে
এখানে আমি 25 লক্ষ লিখছি, তো এটা পৃথিবীতে তারা 10 থেকে প্রায় 50 লক্ষ বছর পর্যন্ত তাদের অবস্থান ছিল। এই জন্য এটাকে মানে গড়ে 25 লক্ষ বছর বলা হচ্ছে। এবং এই দেখো অস্ট্রেলো আফ্রিকানাস, তাদের হাড় প্রথম পাওয়া গেছে 1924 সালে সাউথ আফ্রিকার ট্রান্সভালে। ট্রান্সভাল হলো বিখ্যাত, ওখানে কয়লা, স্বর্ণ খনির জন্য বিখ্যাত ট্রান্সভাল। তো ওই খনি এলাকা, তো খনিজ সম্পদে সমৃদ্ধ এলাকা, তো ওখানকার খনিজ উত্তোলনের সময় এই হাড়ের অস্তিত্ব পাওয়া গেছে। এবং তার থেকে যে সিদ্ধান্তে উপনীত হয়েছে সেটা হচ্ছে, এটা তো দক্ষিণ আফ্রিকায় ট্রান্সভাল এলাকায় পাওয়া গেছে। এদের মাথার ধারণ ক্ষমতা ছিল 500 সিসির মতো, ঠিক আছে, কিছুটা বুদ্ধিসম্পন্ন হয়ে আসলো, তারপরে তাদের ওজন 50 থেকে 60 পাউন্ড, ওরাও ছিল 50 পাউন্ড, এদের 50 থেকে 60 পাউন্ড ওজন, মানে গড়ে উচ্চতা 3.5 ফিট থেকে 4 ফিট, 3.5 ফিট থেকে 3 ফিট 4 ইঞ্চি থেকে 4 ফিট পর্যন্ত ছিল তাদের উচ্চতা। এবং তারা তৃণভোজী ছিল। এই যে বিষয়টা তৃণভোজী ছিল, কি করে বুঝলো তারা তৃণভোজী ছিল? এটার কারণ হচ্ছে তাদের দাঁতের গঠন, ঠিক আছে। আমরা এই যে বর্তমানে মানুষ, যে আমাদেরকে বলা হচ্ছে সর্বভুক, কিসের জন্য? আমাদের দেখো দাঁতের যে গঠন, সামনের দাঁতগুলা একরকম, তারপরে হলো আরেক রকম, ছেদন, কর্তন, হ্যাঁ, তার পেষণ, এই যে 3 ধরনের দাঁতের গঠন আমাদের মানুষের মুখে। কিসের জন্য? কারণ মানুষ সব রকম জিনিস যাতে খেতে পারে, যেমন সবজিও খেতে পারতেছে বা মাংসও খেতে পারতেছে। আবার এগুলো মাংস খাইতে গেলে তো তাকে এটা চাবাতে হবে, তাই না, খাবারটা। সেই চাবানোর জন্য তাদের ওই পেষণ দাঁতও আছে, ভিতরের দাঁতগুলো একরকম। তুমি কম্পেয়ার করো একটা গরুর দাঁত আর একটা বিড়াল বা কুকুরের দাঁত। গরু কিন্তু কোনো শক্ত জিনিস কামড় দিতে পারবে না, তার দাঁতগুলার গঠনই সেরকম। সে তৃণভোজী, ওর দাঁতের ওই ঘাস ছেঁড়ার জন্য, পাতা ছেঁড়ার জন্য উপযুক্ত, এবং ওই পাতাই চাবানোর উপযুক্ত তার কিছু ভিতরের দাঁতগুলি। আর এদিকে কুকুর বা এই জাতীয় মাংসাশী প্রাণীর দাঁতগুলো দেখো খুব ধারালো, তাদের ছেদনদন্ত যে 4টা, এখানে 4টা দাঁত আছে ছেদনদন্ত, সেগুলা দিয়ে তারা কামড় দিতে পারে। তো এই যে এরা যে তৃণভোজী ছিল, ওই যে দাঁতের গঠন থেকে বোঝা যায় যে এটা শুধুমাত্র ঘাস চাবানোর উপযুক্ত, এটা মাংস চাবানোর বা শিকার ধরে মানে প্রাণীজ খাবার খাবে সেরকম তাদের গঠনটা ছিল না। তো নেক্সটে তোমার অস্ট্রালো রোবোস্টাস সেম টাইমেই পাওয়া গেছে, এবং এটাও সাউথ আফ্রিকার জোহান্সবার্গে। আচ্ছা, এই যে নামটা অস্ট্রালোপিথেকাস, অস্ট্রালো শব্দের অর্থ কিন্তু দক্ষিণ, সাউথ। তুমি দেখো অস্ট্রেলিয়া মহাদেশের নাম কেন করা হয়েছে? ওটা হচ্ছে যেহেতু দক্ষিণের একটা অংশ, যেটাই হলো দক্ষিণ, সেটাতেই অস্ট্রালো শব্দটা, যেমন অস্ট্রেলিয়ার জনগোষ্ঠী দক্ষিণে অবস্থিত। দক্ষিণ দিকে যেই মানব গোষ্ঠী, তাদেরকে অস্ট্রালয়েড বলতেছে। তো সেই হিসাবে এই যে পিথেকাস ওই যে দক্ষিণে, এই যে দেখো, এবং দক্ষিণ মানে কি আফ্রিকার দক্ষিণ সাইডে এদেরকে মূলত পাওয়া গেছে, এজন্য এই নাম। এখন এই রোবোস্টাস তার গড় পাওয়া গেছে হলো 38 সালে, এবং এরা কিন্তু এর চেয়ে একটুখানি বুদ্ধিমান। তার মাথার ধারণ ক্ষমতা ছিল 700 সিসি, আর একটু বুদ্ধি সম্পন্ন। একই টাইমে বিচরণ করছে, কিন্তু এদের মাথার গড়নের কারণে, খুলির ধারণ ক্ষমতার কারণে এদের বুদ্ধি বেশি। তোমরা একটা জিনিস চিন্তা করো, আমরা এখানে যদি না যাই, আমরা বর্তমান যুগে যদি চিন্তা করি, বর্তমানেও সব প্রাণীর মানে মানুষ বাদ দিই, তুমি যদি এই এপ শ্রেণী বা হোমিনিড শ্রেণী, যে গরিলা বলো, শিম্পাঞ্জি বলো, বানর বলো, বা এই যে এদের সবার কিন্তু বুদ্ধি এক টাইপের না, কিন্তু এদের সবারই আবার কিছু কিছু কমন বুদ্ধি আছে। তারা কিন্তু দেখো, আমরা এরা কিন্তু সবাই মানুষকে ফলো করতে পারে, মানুষের আচরণ কিন্তু বানর ফলো করে ফেলতেছে, মানে তাদের ওই বুদ্ধিটা তাদের আছে, তো অতটুকু বুদ্ধি তাদের আছে। এবং এই বুদ্ধি দ্বারা তারা যেটা করতে পারে, যে
তারা নিজেদের রক্ষা করার মতো ক্ষমতাটা তাদের এই বুদ্ধির বলে তারা নিজেদেরকে রক্ষা করতে পারে। এখন দেখো এই যে 700 সিসি এবং তাদের ওজন ছিল ওদের চেয়ে অনেক বেশি, 100 থেকে 150 পাউন্ড পর্যন্ত। ওদের ছিল 50-60 পাউন্ড, আর হলো 100 থেকে 150 পাউন্ড, মোটামুটি স্বাভাবিক মানুষের মতো। এবং এদের হাইটও ছিল, এখানে লিখি নাই, 5 ফিটের উপরে ছিল, 5 ফিট 2 ইঞ্চি থেকে 4 ইঞ্চি পর্যন্ত এদের হাইট ছিল, মোটামুটি ধরে নেওয়া যায় 5 ফিটের উপরে। এবং এরা এই যে মাংসাশী, এই যে মাংসাশী হওয়ার কারণেই হয়তো বা তাদের ওয়েটটা বেশি। তারা ছোট ছোট মানে আমিষভোজী, তাদের ওই যে দাঁতের গঠন থেকে বোঝা যায় যে তারা আমিষ। তো তখন তার রান্নার বিষয় না, আমিষ মানেই হচ্ছে তারা কোনো প্রাণী শিকার করে সেটা তারা খাইতো। এখন একটা জিনিস চিন্তা করো, এই যে এত লক্ষ বছর আগের ঘটনা, তারপরেও কিন্তু তারা ওই যে আমাদের এই যে পাখির কথা চিন্তা, পাখি কি সুন্দর করে ঘর বানায়, তাই না? পাখি ঘর বানায় বাস করতেছে, এই বুদ্ধিটা তার আছে। তো এরা যদি মানুষ না হোক, কিছু একটা প্রাণী ছিল, এবং ওই বুদ্ধিটা তাদের ছিল যে আমাকে রক্ষা করতে হবে, আমার ওটাকে ধরতে হবে। সেই ধরার কারণে তারা কি করেছে, পাথর ছুঁড়ে মারত। কোনো মানে সেই পাথরগুলোর কোনো কি বলবো, এটা তৈরি করা কিছু না, বাট তারা পাথর ছুঁড়ে মেরে প্রাণী শিকার করার মতো ওইটুক বুদ্ধি ছিল। এখনও তো সব প্রাণী তো তার নিজের জীবন ধারণের জন্য শিকার করে যাচ্ছে, তাই না? সে বাঘ, সিংহ বলো, যাই বলো, সবাই যার যার ক্ষুধা নিবারণের উপায় তারা সবাই কিন্তু জানে। তো এরাও ওইভাবে পাথর দিয়ে শিকার করতো, বা যেভাবেই হোক শিকার করে তারা, মোট কথা তারা আমিষভোজী বা মাংসাশী প্রাণী ছিল। নেক্সট আসো, এটা হচ্ছে অস্ট্রালোপিথেকাস। হ্যাঁ, একটু লিখি বড় করে, অস্ট্রালোপিথেকাস। আর এই দুটা একসাথে বলা হচ্ছে হোমো ইরেক্টাস। হোমো ইরেক্টাস মানে হচ্ছে ঋজু মানব। এই যে এই পর্যন্ত যারা ছিল এরা সবাই কিন্তু 4 হাত পা দিয়ে চলতো, গরিলার মতো 4 হাত পা দিয়েই চলতো। মানে হাতটাও তারা আগানোর সময় তারা পায়ের উপরে দাঁড়াইলেও 4 হাত পায়ে চলতো। এই হোমো ইরেক্টাসের সময় মানুষ 2 পায়ে চলাচল করা শিখে গেল। তাদের সময়কাল কবে? 15 লক্ষ। আসলে এটা 5 থেকে 15 লক্ষ, 5 থেকে 15 লক্ষ বছর আগে তারা বিচরণ করত এই পৃথিবীতে। তো একটা হচ্ছে পিথেকান্থ্রোপাস ইরেক্টাস। 15 লক্ষ বছর আগে এটা এদের হাড়গোড় বা দেহাবশেষ পাওয়া গেছে হচ্ছে জাভা দ্বীপে, ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে। এর জন্য এই পিথেকান্থ্রোপাস ইরেক্টাসদেরকে বলা হয় জাভা মানব। এটা 1891 সালে ফার্স্ট এটা পাওয়া গিয়েছিল। পরবর্তীতে অনেক দিন আর এটা নিয়ে কোনো কথাবার্তা হয়নি। আবার 1936 সালে এই জাভা মানব নিয়ে আবার কথাবার্তা হয়েছে এবং তাদের সম্পর্কে বিশদ গবেষণা হয়েছে। তো দেখা গেছে যে তাদের উচ্চতা ছিল 5 ফিট 4 ইঞ্চির মতো, মাথার ছিল 800 সিসি পর্যন্ত, এবং এরা বৃক্ষচারী ছিল এবং হাতিয়ার ব্যবহার করত। বৃক্ষচারী এজন্য ছিল, ইন্দোনেশিয়া জাভা দ্বীপ এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। নিরক্ষীয় অঞ্চল মানে এখানে প্রচুর গাছপালা। প্রাচীনকাল থেকেই নিরক্ষীয় অঞ্চলে প্রচুর গাছপালা ছিল, এবং নিরক্ষীয় অঞ্চলে যেহেতু এখানে বৃষ্টিপাত প্রচুর হয়, তো এরা কি করত, যেহেতু গাছপালা বেশি, এখানে হিংস্র প্রাণীর পরিমাণও বেশি, এই জাতীয় পিথেকান্থ্রোপাস জাতীয় এই যে মানব সদৃশ এই প্রাণী, তারা গাছে বসবাস করত, বৃক্ষে বসবাস করত, এবং তারা হাতিয়ার ব্যবহার করতে পারতো। ওই যে হাতিয়ার বলতে যে প্রকৃতিতে প্রাপ্ত পাথর যাই হোক, সেগুলা দিয়ে তারা তাদের জীবনের যে প্রয়োজনটা মেটানোর চেষ্টা করত। নেক্সট হলো সিনেনথ্রোপাস পিকিনেন্সিস। সিনেনথ্রোপাস পিকিনেন্সিসকে এক কথায় বলা হয় পিকিং মানব।
পিকিং মানব এদের বিচরণও ছিল 15 লক্ষ বছর আগে। 1921 সালে চীনের যে বর্তমান রাজধানী বেজিংয়ের প্রাচীন নাম ছিল, প্রাচীনও বলবো না, পূর্বতন নাম ছিল পিকিং। এই পিকিং শহরের কাছাকাছি একটা 40 মাইল দূরের একটা গ্রাম, চুকুতিয়ান গ্রাম। ওই গ্রামের গুহাতে এই পিকিং মানবের দেহের খণ্ডবিখণ্ড হাড়গোড় প্রথম পাওয়া গিয়েছিল। তো এই কারণে এর নাম দেওয়া হয়েছে পিকিং মানব, যেটার সায়েন্টিফিক নেম হচ্ছে সিনেন্থ্রোপাস পিকিনেন্সিস। এই যে এদের দেখো, পিকিং মানবের মাথার ধারণ ক্ষমতা আবার 1000 সিসি, আর একটু বুদ্ধিমান, কিন্তু হাইট ছিল 5 ফুট 2 ইঞ্চি। হাইট 5 ফুট 2 ইঞ্চি। এটার কারণ কি, এরা গুহায় বসবাস করতো। এদের অবস্থান যেখানে, সেটা কিন্তু তুলনামূলকভাবে শীতল অঞ্চল হওয়ার কারণে, যেহেতু ঠান্ডা, তারা গুহায় বসবাস করত এবং তারা পোশাক পরিধান করত। এই পোশাকটাকে বলা যাবে না যে কোনো পোশাক হিসাবে, আসল কথা হলো ঠান্ডায় থাকতো, গুহায় বসবাস করত। এই কারণে তারা কি করেছে, যেই প্রাণী বা পশু শিকার করে তারা করতো, সেই প্রাণীর যেই চামড়াটা, সেটা তারা গায়ে দিয়ে শীত নিবারণের চেষ্টা করত। এইভাবে তাদের পোশাক আর কি। তো 5 ফুট 2 ইঞ্চি হাইট, এই দুইটার মধ্যে একটা বিশেষ পার্থক্য আছে। আমরা যদি ওদের মাথার খুলির করি, দেখবা যে দুইটার মধ্যে পার্থক্যটা আসছে না কেন। এখানে তোমরা দেখো, একটু দেখাই, আমি আঁকলে ভালো হতো, কিন্তু আঁকার জাভা মানব এটা, হ্যাঁ, এই যে প্রথমটা যেটা জাভা মানবের স্কালের গঠনে দেখো যে ভ্রু অস্থি, এই যে মানুষের যে ভ্রু অস্থির পরেই তার পিছনে খুলিটা নেমে গেছে। এই যে দেখো, এখানে খুলিটা নেমে গেছে, তাই না? এখানে সামনের চোয়ালটা একটু সামনের দিকে প্রক্ষিপ্ত, এখানে খুলিটা নেমে গেছে। আর পিকিং মানবের ক্ষেত্রে দেখা যায় যে পার্থক্য, যে ওই যে দেখো খুলির গঠনে বোঝা যায় যে এদের 800 সিসি ছিল, আর ওদের 1000, মানে আরেকটু বুদ্ধিমান। তো পিকিং মানবের কিন্তু খুলিটা একটু বাড়ানো ছিল। আমি এখানে স্কালের যে পিকিং মানবের ক্ষেত্রে ভ্রুস্থির পরে কিছুটা কপাল ছিল, ঠিক আছে, বোঝা যায় একটু, আশা করি বুঝতে পেরেছ। এই হলো দুটার পার্থক্য। হ্যাঁ, যে একটার মানে ভ্রু অস্থিরা, যে আমাদের যে ভ্রু অস্থি, এটার পরেই পাশ থেকে এভাবে মাথাটা খুলিটা নেমে গেছে, পিছন দিকে বাড়ানো, আর সামনের এটা একটু সামনে বাড়ানো ছিল, মুখের অংশটা। আর পিকিং মানবের এই জায়গাটা একটু পিছনে, একটু নর্মাল মানুষের মতো ছিল, এবং কিছুটা কপাল হয়ে তারপরে মাথার খুলিটা নেমে গেছে। এই হলো জাভা মানব আর পিকিং মানবের মধ্যে পার্থক্য। হ্যাঁ, এরপরে আসো, এদেরকে ওই যে যেহেতু 2 পায়ে চলতে পারতো, এদেরকে রিজু মানব বলা হয়, যেটাকে বলা হয় হোমো ইরেক্টাস। এখানে আমি আরও কিছু ক্ষুদ্র হাড়গোড়ের অস্তিত্ব এত ক্ষুদ্রভাবে পাওয়া গেছে যে সেটাকে আসলে এত ক্লাসিফিকেশন করা যায় না। যেমন হোমো ইরেক্টাসের সময়কালে আরেকটা পাওয়া গেছে, হোমো হাবিলিস। আমি এখানে কেন আনি নাই, কারণ ওটার সম্পর্কে আসলে জানা গেছে খুব কম, কিন্তু নামকরণ করা হয়েছিল হোমো হ্যাবিলিসের। এদের দেহাবশেষ পাওয়া গেছে ইউরোপে, ঠিক আছে। তো এখন হোমো হ্যাবিলিস, তাদের অস্থির অংশ যেটা জার্মানিতে পাওয়া গেছে, কিন্তু তাদের অস্থির অংশ এত কম ছিল, এবং তাদের এই বাকি যেগুলো তার আগে পাওয়া গেছে আর যেগুলো পাওয়া গেছে সেগুলোর সাথে এটা তেমন একটা সাদৃশ্য না হওয়ার কারণে এটাকে আলাদা নামকরণ করা হয়েছে। এবং হোমো হ্যাবিলিসের বয়স নির্ধারণ করা হয়েছিল ওই 5 লক্ষ
বছরের মতো এটার সাথে হোমো ইরেক্টাসের শেষের দিকে, কিন্তু ওটাকে আলাদা অত স্পেশালি ক্লাসিফিকেশন করা হয় নাই, যেহেতু এটা অতটা পাওয়া যায়নি। নেক্সট আসো নিয়ান্ডারথাল মানব, এরা লক্ষ থেকে হাজারে চলে আসলো। ও সরি, আরেকটু একটা জিনিস একটু দেখাই তোমাদের সুবিধার্থে। এই যে একটু মানচিত্র খেয়াল করো, একটু মানচিত্রটা খেয়াল করে যে পৃথিবীর মানচিত্র, এই যে কালো ডটগুলি, এই কালো ডটগুলি দিয়ে হোমো ইরেক্টাসের বিচরণ স্থানগুলা দেখানো হয়েছে। এই নিচে এটা হচ্ছে জাভা মানবের অবস্থান, এটা হচ্ছে পিকিং মানবের, এবং ওই সমসাময়িক কালে এই ধরনের আর যে মানবের হাড় পাওয়া গেছে আফ্রিকার এইসব এই অঞ্চলগুলোতে, ঠিক আছে। এই জন্য মানে মেইন এই দুটার কারণে এটার পিকিং মানব এবং জাভা মানব নামকরণ করা হয়েছে। কিন্তু আরও যেসব ঋজু মানবের অবস্থান দেখা গেছে ওই সময়, এই যে দেখো কালো কালো, যে আফ্রিকার দক্ষিণে আছে, মাঝে আছে, এবং উত্তর আফ্রিকা, ইউরোপেও কিছু পাওয়া গেছে। নেক্সট আসো নিয়ান্ডারথাল মানব। হ্যাঁ, নিয়ান্ডারথাল মানবের যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটাকে মনে করা হয় ৮০ থেকে ৪০,০০০ বছর পর্যন্ত। ৮০ থেকে ৪০,০০০ বছর পর্যন্ত, মতান্তরে ৬০,০০০ বছর, ১ লক্ষ থেকে ৬০,০০০। মানে মতান্তর কিসের জন্য, এটার তো আসলে মানে কি বলবো, এগুলোর তো কোনো চাক্ষুষ প্রমাণ কিছু নাই, তাই না? চাক্ষুষ প্রমাণ নেই, এদের বয়স নির্ধারণ করার উপরে ডিপেন্ড করে না এগুলা নির্ধারণ করা হয়। তো কোনো জায়গায় দেখা যায় যে ১ লক্ষ থেকে ৬০,০০০ বছর, আবার কোনো জায়গায় দেখা যায় যে ৮০ থেকে ৪০,০০০ বছর পর্যন্ত এদের বিচরণকাল ছিল। এবং এদের হাড়গোড় বা যেসব জিনিস মানে যেটা থেকে এটা এদের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়, সেটা পাওয়া গেছে জার্মানির ডুসেলডর্ফ এলাকায়। হ্যাঁ, সেটার 1856 সালে, কিন্তু এটা তো অনেক আগে পাওয়া গেছে, বাকিগুলোর সাথে যদি কম্পেয়ার করি এটাকে পাওয়া গেছে অনেক আগে, 1856 সালে জার্মানির ডুসেলডর্ফে। হ্যাঁ, তো এদেরকে এটার নামকরণ করা হয়েছে নিয়ান্ডারথাল। তাদের মাথার ধারণ ক্ষমতা ছিল যথেষ্ট, 1500 সিসি, তার মানে কি প্রায় বর্তমান মানবের কাছাকাছি। আমরা এদেরকে আসলে সবাইকে মানব সদৃশ্য বলতে পারি, তাই না, মানব সদৃশ্য। তো এদের উচ্চতা ছিল 5 ফুট 2 ইঞ্চি থেকে 5 ইঞ্চি পর্যন্ত। এবং এই নিয়ান্ডারথালরা কিন্তু অনেক বেশি বুদ্ধিমান ছিল, তারা হাতিয়ার ব্যবহার করতো, এবং হাতিয়ার তারা পাথর ঘষে তারা হাতিয়ার তৈরিও করতো। এক একটা কাজের জন্য সেই ধরনের হাতিয়ার তারা তৈরিও করতো। বর্শা, কুঠার, এই যে মানে ধারালো ফলক তৈরি করতো, তারপর বর্শা বলো, কুঠার মানে কাঠ কাটার জন্য কুঠার, এই সব জাতীয় মানে সবই পাথরের তৈরি। যে আমরা যে প্রস্তর যুগ, তোমাদের তো প্রস্তর যুগের উপরে বোধহয় ক্লাস হয়ে গেছে আরেকটা, তো প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, উচ্চতর প্রস্তর যুগ, তারপরে নব্য প্রস্তর যুগ, এই যে এই বিষয়গুলোতে তোমরা প্রস্তরের বিভিন্ন যুগে পাথরের যে হাতিয়ারের ব্যবহার বা দেখেছো, সেগুলারই কিন্তু এই যে নিয়ান্ডারথাল এরাকে হলো প্রাচীন প্রস্তর যুগের একটা উদাহরণ। তারা ওই পাথর দিয়ে তারা যেসব জিনিস হাতিয়ার তৈরি করে তাদের কাজে ব্যবহার করতো, সেটার অস্তিত্ব তাদের এই নিয়ান্ডারথাল মানবের বা নিয়ান্ডারথাল যে মানব সদৃশ্য কি বলবো প্রাণী বলা যায়, তাদের ওখানে পাওয়া গেছে। তো নেক্সট আসি আমরা ক্রোম্যাগননরা 30,000 থেকে 30,000 বছর আগে থেকে 10,000 বছর আগে পর্যন্ত পৃথিবীতে তাদের বিচরণ কাল ছিল বলে মনে করা হয়। এবং এদের ফ্রান্সের ডরডোজেন এলাকার একটা গ্রাম আছে, নাম হলো ক্রোম্যাগনন। এবং এই ক্রোম্যাগনন গ্রামে এই প্রায় মানে বর্তমান যুগের যে মানুষ, আমাদের যে হাড়ের আকৃতি, দেহের আকৃতি ঠিক মোটামুটি সেই আকৃতির যে অস্থি অবশেষ পাওয়া গেছে এই ক্রোম্যাগনন গ্রামে, তাই এটার নামকরণ করা হয়েছে ক্রোম্যাগনন। এবং এদেরকে মানে বর্তমান মানুষের সাথে অনেকটাই বেশি সাদৃশ্যপূর্ণ, বা অনেক সময় বলা হয় যে আমাদেরকে তো হোমোস্যাপিয়েন্স বলা হয়, এই হোমোস্যাপিয়েন্স আমাদের ঠিক আগের শ্রেণীটাই হচ্ছে ক্রোম্যাগনন।
এদের দেখো মস্তিষ্কের ধারণ ক্ষমতা 1660 সিসি পর্যন্ত ছিল, কিন্তু সিসি পর্যন্ত বলবো না, 1660 সিসি থেকে 1800 সিসি পর্যন্ত অনেক ক্ষেত্রে দেখা যায় 1800, এবং ওয়েট ছিল 120 থেকে 180 পাউন্ড। তাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানো? গুহা চিত্র। ওখানকার যে পর্বতের ভিতরে যে গুহায় গুহায় তারা বসবাস করতো, এবং ওই এলাকার তো আসলে শীতল কিছুটা, নাতিশীতোষ্ণ মণ্ডল তো ফ্রান্স, তো ওইখানকার গুহার ভিতরে গুহা চিত্র পাওয়া গেছে, বিভিন্ন এই প্রাণীর মানে পাথর ঘষে ঘষে প্রাণীর চিত্র আঁকা, তো এটাকে বলা হয় গুহা চিত্র। তো এই গুহা চিত্র পাওয়া গেছে, তাদের অস্তিত্বে পাওয়া গেছে সূচ, তার মানে তারা সেলাই করতো, বা সূচ বলতে কি এখনকার মতো সূচ না হলেও মানে সূচের ধরন পাথর দিয়ে দিয়ে তারা কিছু সেলাই করতো। তারপরে বর্ষা, যে বর্ষার নিক্ষেপ, তারপরে বড়শি, মাছ ধরার বড়শি, তারপরে তীর, ধনুক, এবং সবচেয়ে বড় কথা আগুনের ব্যবহার, রান্না বান্না করা, তারা রান্না করতো, আগুনের ব্যবহার জানতো। তার মানে কি তারা অনেকটাই উন্নত জীবনধারার উপযোগী ছিল। এখন এক অর্থ বলতে পারি হয়তো আসলেই তারা আমাদের বর্তমান মানুষেরই আগের রূপ। এখন এই যে এই সবগুলো গ্রুপ এই পর্যন্ত হলো প্রাচীন প্রস্তর যুগের যে বিষয়গুলো, এই নিয়ান্ডারথাল এবং ক্রো ম্যাগননে প্রাচীন প্রস্তর যুগ। আগেরগুলোকে আসলে সেভাবে আমরা প্রস্তর যুগেও ফেলতে পারি না, মানব সদৃশ কিছু একটা। এরপরে 10,000 বছর আগে থেকে নব্য প্রস্তর যুগের যে সূচনা, তখন থেকেই যে মানবের অস্তিত্ব কল্পনা করা হয় আমরা, হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স। তো এই ধারাবাহিকতায় এটার পর এটা এটার পর এটা এইভাবে ধারাবাহিকতায় আমাদেরকে মনে করা হচ্ছে যে আমরা হোমো স্যাপিয়েন্স, যেটা আমরা পরিপূর্ণ মানব হিসাবে। এবং এই যে 10,000 বছর আগে কি হয়েছে, মানুষ কৃষি কাজ করা শিখলো, নব্যপ্রস্তর পাথরের সাথে সাথে মানুষ অন্যান্য জিনিসের ব্যবহার, অন্যান্য বিষয়গুলি সম্পর্কে অবগত হওয়া শুরু করলো। তারা কৃষিকাজ করা শিখলো, তারা পশুপালন করা শিখলো, এভাবে আর তারা মাটি দিয়ে পাত্র তৈরি করা শিখলো। তার মানে কি আস্তে আস্তে মানে আমরা, এটা হলো একদম সম্পূর্ণরূপে বর্তমান মানুষের একদম মূল প্রাচীন ধারা, যেটা মোটামুটিভাবে 10,000 বছর আগে থেকে শুরু। এবং এদের আমাদের বর্তমান যুগের মানুষের গড় মস্তিষ্কের ধারণ ক্ষমতা 2,000 সিসি। তবে হ্যাঁ, এখানে দেখা যায় কি যারা অনেক বেশি বুদ্ধিমান, অনেক বুদ্ধি রাখে, তাদের কিন্তু 2,000 না আরও বেশি, 2100-2200 সিসি হতে পারে। আবার একটু কম বুদ্ধিসম্পন্ন যারা, তাদের দেখা যেতে পারে 1900-1800 এরকমও হতে পারে। এটা হলো কিন্তু দৈহিক গঠনের যে বিষয়টা আমাদের মোটামুটি এরাই আমরা। এখন এই যে আমরা যে ইয়েগুলা করলাম, এই যে সম্পূর্ণ ধারাবাহিকতাটা করলাম, আস্তে আস্তে এদের যে চেহারারও কিন্তু প্রচুর চেঞ্জ হয়ে গেছে, তাদের দৈহিক গঠনেরও চেঞ্জ আসছে, সাংস্কৃতিক গঠনের চেঞ্জ আসছে। আমি একটু তোমাদের আবার একটু চিত্র দেখাই, কারণ আমার চিত্র আঁকা আসলে অনেক মানে ডিফিকাল্ট হয়ে যায় দেখে আমি চিত্রে যাই নাই। এই যে নিয়ান্ডারথাল মানবের কথা বললাম, এই যে নিয়ান্ডারথাল মানব, তাদের যে হাড়ের গঠন পাওয়া গেছে, সেটা থেকে তাদের চেহারার গঠন অনেকটা এই ধরনের মনে করা হয়। দেখা যাচ্ছে এরকম মনে করা হয়, যে এটা শিল্পীর চোখে, যে মানে খুলির উপরে যদি হাড়, চামড়া, মাংস জোড়া দেওয়া হয়, তাহলে হয়তো তাদের এই ধরনের একটা চেহারা আসতো। ঠিক আছে, তারপরে হলো তাদের এই যে যদি স্কাল, সম্পূর্ণ কঙ্কালটা চিন্তা করা হয়, দেখো এই ধরনের তার গঠন, মানে ঋজু শরীর হয়ে গেছে, সোজা পেট, সোজা মেরুদণ্ড একদম সোজা, মাথার গঠন, হাত দেখো সব একরকম একটা ইয়ে। এই যে তাদের বসবাসস্থল ইউরোপে, এবং এই যে তারা এই ধরনের অস্ত্র বা হাতিয়ার ব্যবহার করত। তারপরে ক্রো ম্যাগনন, একদম বর্তমান যুগের মানুষ।
দেখো তাদের এর পুরা বর্তমানে এই যে কঙ্কালটা দেখো, একদম বর্তমানের যে আমাদের যে কঙ্কাল সেটাই। মাথার খুলি দেখো, পিছনটা অনেক বেশি বাড়ানো, ঠিক আছে, অনেকটা বাড়ানো। দাঁতের গঠন দেখো, যে এখানে মানে ইয়েটা এখনও আমাদের ঠিক সেম একই রকম গঠন, ঠিক আছে। তো এখন একটু বলি, এই যে নিয়ান্ডারথাল পর্যন্ত আমরা যেটাকে যাদের দেখতেছি, এদেরকে আসলে আমরা মানবের ক্রমবিকাশে আমরা যেটাই বলি না কেন, আসলে নিয়ান্ডারথাল পর্যন্ত এটা মানব সদৃশ প্রাণীর বলা যেতে পারে, এবং ক্রোম্যাগনন থেকে আসলে বলা যেতে পারে মানবের ক্রমবিকাশ। সেটা হলো আমি মানে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের যে লেখা বা গবেষণা যে ইয়েগুলো পাওয়া যায়, লেখাগুলি পাওয়া যায়, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের লেখা, তাদের লেখার থেকে যেই সিদ্ধান্তে উপনীত হওয়া, এটা হলো তোমাদের বোঝার সুবিধার্থে আমার যেটা মনে হয়েছে যে আসলে দেখা যায় যে নিয়ান্ডারথাল পর্যন্ত যে অবস্থাটা, এটাকে বলা যেতে পারে মানব সদৃশ্য বা পুরোপুরি হোমিনিড এপ, মানব এবং বানর সদৃশ। এপটা হচ্ছে ইয়ে সদৃশ, যে সামনেটা, কারণ নিয়ান্ডারথালও তখন কিছুটা প্রক্ষিপ্ত ছিল। এরপরে তো পুরাই আমরা হয়ে গেলাম আমাদের যে স্কেলেটন ক্রোম্যাগনন থেকে। তারপরেটা আসলে মানবের ক্রম, মানে মানবের আসল ক্রম, তখন থেকে আসলে বলা যায় যে আমরা পরিপূর্ণ মানব। তা আশা করি মানব জাতির এই ক্রমবিকাশের ধারাটা তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। এই যে আমরা আসলে এই যে বানর জাতীয় যত প্রাণী দেখি, হ্যাঁ, ডারউইনের যে এই যে বিবর্তনবাদ, ডারউইন প্রথম 1856 সালে দিয়েছিলেন তার যে অরিজিন অফ স্পিসিস, তার ওই গ্যালাপাগোস দ্বীপে নানান রকম প্রাণীর অবস্থান থেকে যে দিয়েছিলেন, আসলে ওনার যে বানর থেকে মানুষের উৎপত্তি হয়েছে, এটা কিন্তু পরবর্তীতে টেকে নাই, এবং খুব অল্প সময়ের মধ্যে এটা বাতিল হয়ে গিয়েছিল। এর কারণটা কি? বানর থেকে যদি হতোই, তাহলে এখনও বানর আছে কেন? একই চেহারা নিয়ে, আকৃতি বাড়লো না, কিছুই বাড়লো না, এখনও আছে কেন? এটাই হলো মূল বিষয়, যে আসলে কি একটা শ্রেণী সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়ার পরে আরেকটার উৎপত্তি? আমরা আসলে জানি না। এটা এমন একটা বিষয়, আমরা এটা নিয়ে হাড়গোড় নিয়ে গবেষণা করতে পারি, কিন্তু আমরা আসলে 100% সিদ্ধান্তে উপনীত হওয়ার মতো আসলে আমাদের কোনোই উপায় নেই। তো তারপরেও এটা মানে বিজ্ঞানসম্মতভাবে এটার কিন্তু কোনো, আমরা আসলে ফেলে দেওয়ার কোনো সুযোগই নাই, কারণ এটা একেবারে বিজ্ঞান ভিত্তিক, এটা হাড়গোড় থেকে প্রাপ্ত তথ্যানুসারে এটা। এর জন্য আমরা যেটা বলতে পারি যেটা, যে এটাকে মানব না বলে আমার কাছে মনে হয় যে মানব সদৃশ্য বলাটা বিশেষভাবে প্রযোজ্য। ধন্যবাদ।